শরৎ শশী মাঝে আমার, মায়ের কোনো নাই তুলনা নাই। মায়ের স্মৃতি স্নেহ প্রীতি কেমন করে ভুলবো বলো ভাই। সারা জীবন তাই তো সদাই মায়ের পায়ের পরশ খুঁজি তাই। শরৎ শশীর পাতায় পাতায় আজও মায়ের পায়ের পরশ পাই। মমতার খনি নয়নের মণি সেই মা জননীর স্পর্শে, সকলের প্রিয় শরৎ শশী আজ পড়ল ৩৭ বর্ষে। এভাবেই মার আশীর্বাদ আর সকলের ভালোবাসাতে শরৎ শশী থাকবে বেঁচেই উজ্জ্বল আলো আশাতে। সেই ১৯৮৪ সাল থেকে ২০২০ দীর্ঘ ৩৭ বছর একটি পত্রিকার প্রকাশকে নিরন্তর বহমান রাখা চারটিখানি কথা তো নয়। যদি সেই পত্রিকাটি হয় ক্ষুদ্র পত্রিকা আর উদ্যোগটিও যদি হয় ব্যক্তিগত। শরৎ শশী একটি কিশোর পত্রিকা। আজ আমরা এসেছি সেই পত্রিকার প্রধান কার্যালয়ে সম্পাদক অরূপ দাসের বাড়িতে। আসুন আমরা কথায় কথায় জেনে নিই সেই পত্রিকার দীর্ঘ পথ পরিক্রমার অভিজ্ঞতার কথা। আচ্ছা অরূপবাবু, এই পত্রিকা করার কথাটা আপনার মাথায় কিভাবে এলো? শরৎ শশীর পথ চলা শুরু হয়েছে আকস্মিকভাবে। ১৯৮৪ সালে বইমেলার প্রস্তুতি পর্বে টেবিল স্পেসের জন্য আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের ব্যবস্থাপনায়। টেবিল স্পেস শুধু ক্ষুদ্র পত্রপত্রিকার প্রকাশকদের দেয়া হবে সেটা জানা গিয়েছিল না। যাই হোক, আবেদনপত্র জমা নেওয়ার পর যিনি সেটার বৈধতা যাচাই করছিলেন তিনি বললেন, সব তো হলো কিন্তু পত্রিকার নাম তো লিখলেন না। সেই মুহূর্তে ঠিক কী যে হলো বলতে পারবো না, তবে এটুকু মনে আছে যন্ত্রচালিতের মতো আবেদনপত্রের ফাঁকা জায়গায় লিখে দিলাম শরৎ শশী। আচ্ছা, হঠাৎ কিশোরদের পত্রিকা কেন? আসলে আমার কর্মজীবনে সবটাই কেটেছে শিশু ও কিশোরদের পরিমণ্ডলে, স্কুলে এবং বিভিন্ন সংঘ সমিতিতে। এদের অনেকের মধ্যে এত বিচিত্র ধরনের গুণাবলী প্রচ্ছন্ন হয়েছে তা ভাবাও যায় না। এই উপলব্ধি হয়েছে প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে। শিশু ও কিশোরদের অদম্য উৎসাহ, কৌতূহল, কল্পনাবিলাসী মন, খুব সহজে অচেনাকে আপন করে নেওয়ার প্রবণতা আমাকে অভিভূত করেছে। সবসময় ভেবেছি এদের উৎসাহিত করা দরকার। এদের সুস্থ চিন্তাভাবনার ক্ষমতা যাতে বিকশিত হতে পারে তার সুযোগ করে দেওয়া একান্ত প্রয়োজন। বড়দের জন্য ভাবগম্ভীর মননশীল ক্ষুদ্রপত্র পত্রিকার তো অভাব নেই, কিন্তু শিশু কিশোরদের পত্রিকার সংখ্যা খুবই কম। এই পরিস্থিতিতে শরৎ শশীকে কিশোরদের পত্রিকা প্রকাশ করা ছাড়া আর কোনো উপায় ছিল না। আচ্ছা, পত্রিকা করার পেছনে আপনার অনুপ্রেরণা কে বা কারা ছিলেন যদি বলেন? আমার ছোটোবেলার সহপাঠী, ওই বিকাল স্কুলে যখন পড়তাম সেই বন্ধু অধ্যাপক নিতাই মোদক আমাকে এই পত্রিকার পেছনে সর্বত্রভাবে সাহায্য করেছেন, আজ পর্যন্ত করে যাচ্ছেন। এবং আর এক বন্ধু স্কুলের সহযোগী শিক্ষক রাজেশ্বর ভট্টাচার্য ও আমার কবি বন্ধু অসিত মোদক। আর একজনের কথা না বললে নয়, তিনি স্কুলের শিক্ষক ছিলেন আমার সহধর্মিণী শ্রীমতী মঞ্জু দাস। আমার জীবনে মঞ্জুর যে অবদানের কথা না বললে আমার লেখা অসম্পূর্ণ থেকে যাবে তা হলো আমার একান্ত ভালোবাসার পত্রিকা শরৎ শশীর প্রকাশে ওর সব সময় পাশে থাকা, লেখা সাজানো, সম্পাদকীয় থেকে নির্ধারিত সময়ে পত্রিকার প্রকাশ সবেতেই ওর নীরব সমর্থন ও সক্রিয় সহযোগিতা ছিল সব সময়। আমাদের দুজনের যৌথ প্রচেষ্টাতেই পত্রিকা সাফল্যের সাথে অতিক্রম করেছে দীর্ঘ পথ। পত্রিকা প্রকাশের প্রথম দিনটি সব সম্পাদকের কাছেই খুবই স্মরণীয় এবং উজ্জ্বল। আপনি ওই দিনটি সম্বন্ধে যদি আমাদের কিছু বলেন। পত্রিকা যখন ঠিক করলাম
তখন আগে লেখকের কাছে গেলাম, লেখকের কাছ থেকে লেখা, কবিতা, প্রবন্ধ সব কিছু পেলাম, পেয়ে প্রেসে দিলাম। প্রেসে দেওয়ার পর প্রুফ দেখলাম, তারপরে এদিকে প্রচ্ছদ করলাম, প্রচ্ছদ করার পর প্রচ্ছদও ছাপাবার পর প্রেসে গেলাম, প্রেসে সব কিছু দিয়ে আসার পর যেদিন আগের দিন পাবো সেদিন সারা রাত আর ঘুম নেই। ভোরবেলায় যখন ঘুম থেকে উঠে 7-8টার সময় গেলাম, সেই যে পত্রিকাটা পেলাম, পেয়ে মনে হলো যেন আমার নতুন সন্তানকে আমি গিয়ে নিয়ে এলাম। দীর্ঘদিন ক্ষুদ্র পত্রিকার জগতে আপনার বিচরণ, ক্ষুদ্র পত্রিকা সম্বন্ধে সাধারণ মানুষের যে প্রতিক্রিয়া সেটা যদি আমাদের জানান। এত বছর ধরে কলকাতা, হাওড়া, আশেপাশের জেলায় বইমেলায় অংশগ্রহণ করে যে অভিজ্ঞতা লাভ করেছি তা মোটেই সুখকর নয়। লিটল ম্যাগাজিন ও ক্ষুদ্র পত্রপত্রিকার টেবিলের সামনে সাধারণত বহু পরিচিত প্রকৃত শুভাকাঙ্ক্ষী ব্যক্তিরাই ভিড় জমান। কোনো দর্শক বা পুস্তকপ্রেমী ব্যক্তি হয়তো ভুলক্রমে কিংবা কৌতূহলবশে ক্ষুদ্র পত্রপত্রিকার এলাকায় ঢুকে পড়ে। ভুল বুঝতে পেরে চোখে মুখে ফুটে ওঠে একটা উন্নাসিক ভাব। অবহেলা করে টেবিলগুলোর দিকে তাকাতে তাড়াতাড়ি সেই বিপজ্জনক এলাকা থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন, যাতে ক্ষুদ্র পত্রপত্রিকার প্রকাশকরা তাদের পত্রিকা কেনার কথা বলতে অবকাশ না পান। তারই মধ্যে যারা সেটা করতে না পারেন তাদের চোখে মুঠে ফুটে ওঠে বিরক্তির ভাব। এরই মধ্যে যারা ব্যতিক্রমী তারা টেবিলে ঘোরাঘুরি করেন, পছন্দ মতো পত্রপত্রিকা কেনেন, সহানুভূতি সম্বন্ধে কথা বলেন। তবে সংখ্যার দিক থেকে বিচার করলে দেখা যাবে এরা বইমেলার আসা মানুষজনের একটা ক্ষুদ্র অংশ ছাড়া কিছুই নয়। এই ক্ষুদ্র অংশই হচ্ছে ক্ষুদ্র পত্রপত্রিকার মৃত্যু সঞ্জীবনী সোজা প্রেরণারস্য। আমার ধারণা কেবল সরস্বতী নয়, সরস্বতীর মতো সাধারণ মানের ক্ষুদ্র পত্রপত্রিকারা, উদ্যোক্তারা এই ধরনের অভিজ্ঞতা থেকে বঞ্চিত হয়নি। ক্ষুদ্র পত্রপত্রিক গ্রাহক পাঠকরা সাধারণত আমার সরস্বতীর সুবর্ণদায়ী বন্ধু বান্ধবের মধ্যেই সীমাবদ্ধ। সাধারণ মানুষের প্রতিক্রিয়া যাই থাক না কেন, তবু তো নতুন ক্ষুদ্র পত্রিকার জন্ম হচ্ছে। তা আপনি যদি এই নবাগত উদ্যোক্তাদের সম্বন্ধে কিছু বলেন। ক্ষুদ্র পত্রপত্রিকার জগতে যারা নবাগত অথবা যারা আগামী দিনে ক্ষুদ্র পত্রপত্রিকা প্রকাশ করবেন বলে ভেবেছেন, তাদের কাছে একটা কথা বলতে চাই। আমার এই কথা উপদেশ বলে মনে করবেন না, বন্ধু ও সহকর্মী হিসেবে আমার কথাটা গ্রহণ করবেন। ব্যঙ্গ, বিদ্রূপ, কটাক্ষ, উপহাস, অবহেলা সহ্য করি আপনাদের ক্ষুদ্র পত্রপত্রিকা প্রকাশের কাজ চালিয়ে যেতে হবে। লিটল ম্যাগাজিনের তকমা না পাওয়া সাধারণ ক্ষুদ্র পত্রিকা সম্পর্কে কেউ মন্তব্য করছেন, এরা হলো সাহিত্যের আবর্জনা, এদের প্রকাশ বন্ধ করে দেওয়া উচিত। এরা আবার নিজেদের লিটল ম্যাগাজিন বলে দাবি করে। এই ধরনের পত্রপত্রিকা প্রকাশ করার সময় অর্থ আর কাগজের অপচয় ছাড়া কিছু নয়। কিন্তু একথা মানতেই হবে যে সাধারণ ক্ষুদ্র পত্রপত্রিকা প্রকাশ বন্ধ করে দেওয়া কারোর ব্যক্তিগত ইচ্ছার উপর নির্ভর করে না। এই সব পত্রপত্রিকায় যেসব লেখা ছাপা হয় সেগুলো স্বর্গের নন্দনকানন ফোটা পারিজাতের সৌগন্ধ বিতরণ করতে না পারলেও এরা হলো সাহিত্যের ইন্দ্রপুরীতে যাওয়ার পথের ধারে আবর্জনার ওপর অবহেলা অযত্নে ফুটে থাকা এক বুনো ফুল। পারিজাতের সৌগন্ধ না থাকলেও এর আছে নিজস্ব সৌন্দর্য। সাহিত্যের এই আবর্জনা হলো দূষণমুক্ত আবর্জনা। শুনেছি আপনি অতি গুরুত্বপূর্ণ একটি ক্ষুদ্র পত্রিকার সংগ্রহশালা তৈরি করেছেন, যেটা আমাদের কাছে খুবই উল্লেখযোগ্য। তা এই পরিকল্পনাটা আপনার মাথায় এলো কিভাবে? ক্ষুদ্র পত্রপত্রিকা স্বল্পায়ু অথবা দীর্ঘায়ু যাই হোক না কেন, এর প্রতিটি প্রকাশনার অন্তরালে থাকে নিষ্ঠা, আন্তরিকতা, প্রবল উৎসাহ ও অবিরাম কর্মোদ্যোগ। এই কর্ম দ্বারা স্বীকৃতির যেমন প্রয়োজনীয়তা আছে,
তেমনি এর ব্যাপ্তি অনুভব করার মতো পরিস্থিতি সৃষ্টি করাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। ব্যক্তি অনুভব করার পরোক্ষ উপায় হলো পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় প্রকাশিত ক্ষুদ্র পত্রপত্রিকাগুলোকে এক জায়গায় জড়ো করে সংগ্রহশালা তৈরি করা। সরস্বতী সম্পাদক হিসেবে আমার মনে হয় এই চিন্তাভাবনা দানা বাঁধতে শুরু করে পত্রিকার কয়েকটি সংখ্যা প্রকাশের পর থেকে। তারই ফলশ্রুতি 1997 সালে 23শে জানুয়ারিতে পত্রিকা দপ্তরে সংগ্রহশালার উদ্বোধন করা হয়। এই সংগ্রহশালায় ক্ষুদ্র পত্রপত্রিকা ছাড়া বিভিন্ন সংঘ সংগঠনে স্মারক পুস্তিকাও সংগৃহীত হয়েছে। সংগ্রহশালা সংগৃহীত পত্রপত্রিকা অন্যান্য সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পশ্চিমবাংলার বিভিন্ন জেলা থেকে যতগুলো পত্রপত্রিকার নাম পাওয়া গেছে তার সংখ্যা হলো 5000 বেশি। অবশ্য এর মধ্যে কতগুলো পত্রিকা যে বর্তমানে প্রকাশিত হচ্ছে ও কতগুলো প্রকাশ যে বন্ধ হয়ে গেছে তা সঠিক নির্ধারণ করা এখনও সম্ভব হয়ে ওঠেনি। যাই হোক, বিভিন্ন পত্রপত্রিকার উদ্যোক্তাদের দ্বারা নিয়মিত যোগাযোগের ফলে বর্তমানে সংগ্রহশালার শিরোনাম অনুসারে সংগৃহীত পত্রপত্রিকার সংখ্যা দাঁড়িয়েছে 4000 থেকে। যেসব পত্রপত্রিকা এখন সংগ্রহ করা সম্ভব হয়ে ওঠেনি সেগুলো সংগ্রহ করার মতো জন্যে সংগ্রহশালার তরফ থেকে সাধ্যমতো চেষ্টা করা হচ্ছে। আরও একটা কথা, সংগ্রহশালা ইতিমধ্যে সংগৃহীত 800 ক্ষুদ্র পত্রপত্রিকার প্রথম বর্ষের প্রথম সংখ্যা। এরই মধ্যে থেকে 300 সম্পাদকীয় বেছে নিয়ে অরূপ দাসের সম্পাদনায় সরস্বতী পক্ষ থেকে সম্প্রতি একটা বই প্রকাশ করা হয়েছে, নাম দেওয়া হয়েছে প্রথম সম্পাদকীয়। শুধু সংগ্রহশালা তৈরি করলেই সব কাজটা শেষ হলো না, যে কোনো আগ্রহী ব্যক্তি যাতে প্রয়োজন মতো সংগৃহীত পত্রপত্রিকাটা দেখতে পান অথবা এর থেকে তথ্য সংগ্রহ করে গবেষণার কাজে লাগাতে পারেন, তার জন্য সংগ্রহশালার প্রতিষ্ঠার প্রায় 1.5 বছর পরে 1999 সালে আগস্টের 15 তারিখ উদ্বোধন করা হলো সংগ্রহশালার প্রদর্শনী কক্ষ। এর মাধ্যমে ব্যক্তি ও গবেষকরা অপরিচিত বিভিন্ন পত্রপত্রিকার নাম জানতে পারবেন, পরিচিত হতে পারবেন। এমন সব লেখকদের লেখা সঙ্গে যাদের লেখা বহু পরিচিত বাণিজ্যিক পত্রপত্রিকায় প্রকাশিত হওয়ার সুযোগ পায়নি, এদের মধ্যে সম্ভাবনামতে তাদের চিহ্নিত করতে পারবেন। সংগ্রহশালা তৈরি হয়েছে কথা ঠিক, এর উদ্দেশ্য কেবলমাত্র আগ্রহ ব্যক্তি ও গবেষণার কাজে সহায়তা করা নয়। এর উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ হলো ক্ষুদ্র পত্রপত্রিকার সম্পাদক, উদ্যোক্তা ও পাঠকদের এক জায়গায় জড়ো করে ভাবের আদান প্রদান করা। দুর্ভাগ্যবশত ইচ্ছে থাকলেও এই উদ্দেশ্যটা বাস্তবায়িত করা এখনও সম্ভব হয়ে ওঠেনি। পশ্চিমবাংলা বিভিন্ন জেলা থেকে প্রতি বছর কয়েক হাজার ক্ষুদ্র পত্রপত্রিকা প্রকাশিত হয়, কিন্তু এদের পরস্পরের সঙ্গে যোগাযোগ নেই বলতে চলে। প্রত্যেকেই যেন এক একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো। এর প্রত্যেকেই নানা সমস্যায় জর্জরিত, প্রত্যেকে নিজের মতো করে সমস্যা সমাধানের উপায় খুঁজে নিতে ব্যস্ত। যারা সমাধানের পথ খুঁজে পান না তাদের মধ্যে আসে হতাশা। শেষে এমন একটা সময় আসে যখন পত্রিকা প্রকাশ বন্ধ হয়ে যায়। আমার মনে হয় এই সমস্যার সূত্র দিয়েই আমরা পরস্পরের কাছে আসতে পারি। ক্ষুদ্র প্রকাশক ও সুবর্ণের একসঙ্গে মিলিত হলে হতাশাগ্রস্ত প্রকাশকরা মনোবল ফিরে পাবেন, বুঝতে পারবেন এই সমাজে আমি একা নই, আমার সমব্যথী আরও অনেকে আছেন, জানতে পারবেন কিভাবে নানা সমস্যার সমাধান করেন। এই আলাপচারিতার মাধ্যমেই তারা পরস্পরের সঙ্গে পরিচিত হবেন। ক্রমান্বয়ে বেড়ে উঠবে পারস্পরিক ঘনিষ্ঠতা। ধ্বংসাত্মক নয়, গঠনাত্মক আলোচনাই হবে আমাদের পাথেয়। এরই মাধ্যমেই আমরা ক্ষুদ্র পত্রপত্রিকার গুণমান আরও উন্নত করতে পারবো। সেটা একটা কথা বলি, আমাদের একান্ত প্রিয় নীল গ্রহে মানুষের অস্তিত্ব যতদিন থাকবে ততদিন ক্ষুদ্র পত্র প্রকাশিত হয়ে থাকবে। কোনো ব্যক্তি এর প্রকাশনা বন্ধ করতে পারবে না। পত্রিকা প্রকাশের সঙ্গে সঙ্গে আপনি বেশ কিছু লেখকের বইও প্রকাশ করেছেন। এই প্রকাশনার ক্ষেত্রে আপনি যদি আপনার সাফল্যের কথা কিছু বলেন। আপনি যে কথাটা বলেছেন আমার কাছে জানতে চেয়েছেন, আমার সেই লেখাটা সরস্বতী স্মারক পুস্তিকায় সেই লেখাটা আছে। সরস্বতী প্রকাশনার 35 বছর বয়স হলো। 1986-তে প্রথম গ্রন্থ টাপুর টুপুর ছড়ানুপুর প্রকাশ পায়। তারপর আরও 68টি গ্রন্থ প্রকাশ পেয়েছে। গ্রন্থগুলোর আয়তন বড়সড় না হলেও বিষয় বৈচিত্র্যে অবশ্যই দৃষ্টি আকর্ষক। পাঠক মন জয় করবার মাল মশলাও আছে। মনে রাখা ভালো, এটি একটি অবাণিজ্যিক সংস্থা। এটা গর্বের ব্যাপার কি বাণিজ্যিক
বাণিজ্যকে ছোটো করার প্রবণতা থেকে উচ্চারিত হচ্ছে না। বরাবরই আমাদের সামর্থ্য কম, সেই হিসেবে পরিকল্পনা করা হয়েছিল স্বল্প মূল্যে কম পৃষ্ঠার নানা ধরনের বই প্রকাশ করব। আমাদের লক্ষ্য হবে বিশেষ করে কিশোর পড়ুয়া, তাদের মানসিক উন্নয়ন যাতে হয়, শিক্ষণীয় বিষয়ে আগ্রহ জাগে, তার সঙ্গে সাহিত্য ধারায় আনন্দের আস্বাদন করতে পারে। আগামীতেও আশা করব লেখক এবং পাঠকবর্গ প্রতিষ্ঠানটির সহায়ক হবেন।